আসসালামু আলাইকুম। আমন্ত্রণ আমার চ্যানেলে সত্যের সন্ধানে। আজকে পডকাস্টে আমার সাথে আছে আমার আদরের ছোট ভাই এবং সে একজন ফুটবলার। আন্ডার 19, 17 লাস্ট 2017 এ ও আন্ডার 23 ন্যাশনাল টিমেও ফুটবলে আমাদের বাংলাদেশ হয়ে রিপ্রেজেন্ট করেছে এবং ও এখন বর্তমানে আবাহনীর ক্যাপ্টেন হিসাবে আছে। গত বছরও ছিল এবং বাংলাদেশের যদি এখন টপ সামনে যদি ভালো ডিফেন্ডার যদি হিসাব করা হয় তাহলে ওকে হিসাব করা হচ্ছে। আমাদের সাথে আজকে আমাদের সেটে আছে বাবলু। বাবলু কেমন আছো? আলহামদুলিল্লাহ সবকিছু ভাইয়া। বাবলু তোমার স্টার্টিং থেকে একটু বলো যে তুমি কিভাবে ফুটবল খেলা স্টার্ট করলা? কিভাবে ইয়ে করলা? স্টার্টিংটা ছিল ভাইয়া আমি স্কুল লাইফ থেকে, হ্যাঁ? হুম, স্কুল লাইফ থেকে শুরু হয়। তখন আপনার ২০১০ সালে আমরা স্কুল টুর্নামেন্ট খেলি আরকি। আচ্ছা। এসএসসি বেস যেটা এই ২০১০। বাফুফের আয়ত্তায় না, ছিল? না এটা আমাদের ইয়াতে ছিল আচ্ছা। আরকি। তখন ওইখান থেকে আমার শুরুটা হয় হুম। আরকি। আর আমাদের শহর থেকে গ্রামের ডিসট্যান্সটা একটু বেশি। প্রায় ২০ কিলো। শহর থেকে গ্রামের ডিসটেন্স। গ্রামের যে হ্যাঁ, হ্যাঁ। আমার যে জায়গায় যে বাসা। জায়গায় বাসা আছে। তো ওইখান থেকে আপনার খেলাটা একটু ডিফিকাল্ট ছিল আমাদের হুম, জন্য, হুম। হ্যাঁ? তারপরও আরেকটা বাধা ছিল কি আপনার গ্রামের মাঠ নিয়ে আমাদের কিছু প্রবলেম ছিল। তারপরেও এগুলা ওভারকাম করে আল্লাহর রহমতে আস্তে, আস্তে স্টেপ বাই স্টেপ স্কুল টুর্নামেন্ট শেষ করার পরে তখন আমি কুমিল্লা জেলা টিমে চান্স পাই। কত সালে এটা? এইটা ২০১১ সালে। তোমার এইজ কত ছিল তখন? তখন আপনার ১৭-১৮ বছর এরকম ছিল। তারপরে চিটাং ডিভিশনে যাই আমি। চিটাং ডিভিশনে হ্যাঁ, যাও। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। জেলা টিমে খেলার পরে চিটাং ডিভিশনে যাই। আ যাওয়ার পরে আপনার তখন তারপরে চিটাং ডিভিশন খেলার পরে আমি ঢাকাতে মুভ করি। ঢাকাতে তখন মুভ করে ফেলো। তখন আপনার ২০১২ সালে মুভ করি। ডাইরেক্ট আমি একদম ফার্স্ট ডিভিশনে আসি আপনার হুম। ফকিরাপুলে। ফকিরাপুল হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ফকিরাপুল ইয়াং মেন্সে আমি ফার্স্ট ডিভিশনটা হুম। স্টার্টিং করি। তারপরে ২ টা মৌসুম আমি ফকিরাপুল ইয়াং মেন্সে ফার্স্ট ডিভিশন খেলি। সার্জন কালো আচ্ছা। ওই টিম চ্যাম্পিয়ন করার পরে 2nd বিলি করে তারপরে আমি শেখ রাসেলে কল পাই। কত সালে এটা? এটা ১৪-১৫ মৌসুমে। ১৪-১৫ সময় হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। আচ্ছা। তারপরে আপনার ওইখানে ২ টা সিজন আমি শেষ করি শেখ হুম, রাসেলে। হুম, এর 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 ভিতরে আমি ইনজুরি হই আপনার। হুম, আমার অ্যাঙ্গেল ফ্র্যাকচার হয়। হুম, হুম। এটা তারপরে ২ টা মৌসুম শেষ করার পরে আমি আমার মোহামেডানে কল পাই। মোহামেডান কল। হ্যাঁ, হ্যাঁ। ১৭ তখন মোহামেডান তোমার নতুনদের খুব ইয়ে মানে প্রায়োরিটি দিচ্ছে। হ্যাঁ, প্রায়োরিটি হ্যাঁ, দিচ্ছিল। হ্যাঁ। হ্যাঁ। সিনিয়রের ভিতরে এমিলি ভাই তারা ছিল। হুম, হুম, হুম। তখন প্রায়োরিটি দিচ্ছিল। আমরা কয়েকজন একসাথে আসছিলাম। তারপর আপনার ১ মৌসুম খেলি আমি। খেলার আচ্ছা। পরে আমার সাইবে থেকে কথা বলার জন্য সাইফ আসে। পাওয়ারটেক থেকে। সাইব পাওয়ারটেক। তখন অফার আসার পরে আমি ওইখানে মুভ করি। ওইখানেও আমি ১ বছর স্টে করি। করার পরে তারপরে আপনার আবার শেখ রাসেলে মুভ করি। আবার শেখ রাসেল হ্যাঁ, আসো। হ্যাঁ। পরে শেখ রাসেলে ২ টা মৌসুম তখন করোনা ইয়ে হয়। একটু প্রবলেম অফ ছিল। যায়। অফ ছিল ১ টা মৌসুম। তারপর ওই মৌসুমটা শেষ করার পরে আবাহনীতে। লাস্ট আবাহনীতে ৪ টা মৌসুম ধরে আছি। তারপরে আবাহনীতে কন্টিনিউ করতেছো তুমি। কন্টিনিউ করতেছি। জি। তোমার যখন ফার্স্ট যখন তুমি ফুটবল খেলা স্টার্ট করো, তোমার তো অনেক প্রবলেম আসছে। যেটা বললাম মাঠের প্রবলেম। হ্যাঁ, বাট প্রত্যেকটা প্লেয়ারের জীবনে ধরো আমার জীবনে বলো, তোমার জীবনে বলো, বাধা কিন্তু আসে। রাইট। যে আমি স্টার্টটা কিভাবে করবো? আমাদের যে দিকটা দেখায়। যে তুমি বাবলু, তুমি বিলি খেলবা, তুমি আবাহনী থেকে আবাহনী বাংলাদেশের যদি ২ টা মানে টপ টিম ধরা হয় আবাহনী মোহামেডান। রাইট, তাই না? রাইট, এটা রাইট, মানে অনেক হিস্ট্রি আছে। রাইট। তাই না? তো এতদূর যাওয়ার যে তুমি যাবা, যে ১ম যে তোমাকে পিকটা করে সেই লোকটা কে ছিল? যে বাবলু তোকে দিয়ে হবে এরকম একটা পিক না, করাটা কে ছিল? যখন ভাই আমি এলাকাতে খেলি, হুম, হুম, তখন কিছু বড় ভাই ছিল। মানে হুম, সবাই ওইখানে একজন কোনো নির্দিষ্ট কেউ ছিল হুম, না। প্রায় অনেকজন ছিল আমাকে সাপোর্ট করতো যে, "তুই খেলাধুলা মুভ কর। তুই হুম, পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় এটা ট্রাই করতে পারোস।" ভেরি গুড। তারপর কুমিল্লাতে আমার একটা বড় ভাই ছিল যখন জেলা টিমে আমি যাই। হুম, তুহিন ভাই উনার নাম। উনি হুম, কুমিল্লা জেলা টিমের কোচ। হুম। এখন বর্তমানেও আছে। উনি সবকিছু আমার দিক নির্দেশনা দেয়। ঢাকা মুভ করা, চিটাগাং মুভ করা। আ এগুলা সব দেখাশোনা উনিই করে। মানে উনার মাধ্যমে উনি হইছে হলো আরকি। তোমার মেইন ধরতে গেলে জি, পিলার। রাইট, যে রাইট, তোমার রাইট, দিক রাইট। নির্দেশনা হ্যাঁ, এখন কথা হয় উনার সাথে? হ্যাঁ, হ্যাঁ, কন্টিনিউ কথা হয় ভেরি উনার গুড। সাথে। আচ্ছা এখন তোমার ফুটবলারদের কিন্তু ইনজুরিটা একটা অনেক বড় ইস্যু। যেমন আমাদের ক্রিকেটে একটু কম কিন্তু কারণ ফুটবল ফিজিক্যাল গেম ফুটবলে বেশি হয়। তুমি সবচেয়ে বেশি সাফার করছো কখন ইনজুরি নিয়ে? আমার ভাই লাইফে ইনজুরি একটু না অনেক ছিল। হুম, হ্যাঁ? এটা আমার আমার লাইফে সবচেয়ে বড় বাধা ছিল এইটা। হুম, হুম। আমি ২০১২ সালে যখন ফার্স্ট ডিভিশন শেষ করি তখন আ আমি ইনজুরি হই। আমার লিগামেন্ট লিগামেন্টে? হ্যাঁ, হ্যাঁ।
ওইটা সার্জারি করার পরে প্রায় ১ বছরের আমার একটা গ্যাপ তৈরি হয়। তারপর হুম, আবার ফার্স্ট ডিভিশন কন্টিনিউ করি। যখন শেখ রাসেলে আমি মুভ করি হুম, প্রিমিয়ার লিগে, হুম, হুম, তখন আবার আমার অ্যাঙ্গেল ফ্র্যাকচার হয়। হুম। সেই অ্যাঙ্গেল ফ্র্যাকচার হওয়াতে একবার সার্জারি করি, আবার 2nd টাইম ১ বছর পরে আবার সার্জারি করা লাগছে। আমি ৩ টা সার্জারি করা লাগছে। তোমার এই যে 2nd, 3rd টা কি তুমি কিন্তু মেথডটা জানো। কিন্তু রাইট। ১ম যখন সার্জারি করছো তুমি ফার্স্ট ডিভিশন খেলো। হুম। তখন ধরতে গেলে প্রফেশনাল ফুটবলে তুমি তখনও একদম প্রফেশনাল ফুটবলে তখনও ঢুকো নাই। হ্যাঁ। ১ বছর তোমাকে কি মেন্টাল সাপোর্টটা করছে? কারণ আমাদের চ্যানেলে তোমার হচ্ছে হলো অনেক স্পোর্টস পারসনরা আছে যারা ফলো করে, হ্যাঁ? তো তোমাদের যে স্ট্রাগল পিরিয়ডটা আছে ওদের লাইফেও কিন্তু এই জিনিসগুলো আসবে। তো আসলে তোমার কিছু কথায় ওরা কিন্তু অনুপ্রেরণা পাবে। তো ওই একটা বছর তুমি কিভাবে নিজেকে বুস্ট করছো? যে না, না আমার কামব্যাক করতে হবে। কি, না, কি ছিল? ১ম এ কি ভাই আমি পুরাই আপসেট হয়ে গেছিলাম। হুম, মানে তখন এই জিনিসটা বুঝতাম না। আপনি হুম, যেটা একটু আগে বলছেন যে ১ম ইনজুরিটা সাফার করতে হুম, হয়। হুম। আ রাইট এরকমই আমি ১ বছর টোটালি সাফার করছি। পুরা? মানে তখন আমি কোনো সার্জারিই করি নাই। না। আপনার সাফারটা ছিল কি আমি বুঝতে পারতাছিলাম না যে আমি কি করব? হুম, মানে এর ভিতর এখন মনে হইলে আমার কাছে এটা হাস্যকর মনে হয় যে আমি আমার লিগামেন্ট সার্জারি হইছে আমি ব্রেইনের ডাক্তার দেখাইছি। তাই? হ্যাঁ, মানে এটা আমার কাছে এখন মনে হয় যে হুম, হাস্যকর। হুম, হুম। তখন তো আর এই জিনিসটা না, না, বুঝতাম না না। তখন অনেক কিছু জানা ছিল না তো। হ্যাঁ, আমি কিছুই বুঝতাম না। ইনজুরি জিনিসটাই আমি বুঝতাম হুম, না ভাই হুম, হুম। তখন। তারপরে আমি আস্তে, আস্তে আপনার ওই সময়টা আমি ডাক্তার এমালি স্যারের একটা সন্ধান পাই। এমালে হ্যাঁ। ১ বছর আমি সাফার করার পরে হুম, যখন আমাদের কুমিল্লাতে সব ডাক্তার দেখানো শেষ। হুম, ঢাকাতেও ২-১ টা ডাক্তার দেখাইছিলাম। হুম, কিন্তু স্পোর্টস মাইন্ডের কাউকে আমি পাই নাই। হুম। তারপর উনার কাছে আসি। এর ভিতরে ভাই কি হইছিল আমার জিনিসগুলা ফ্যামিলি থেকে একটা জিনিস আছে, হ্যাঁ? তখন ধরেন আপনার অ্যা তখন এটার কস্ট ছিল একটু বেশি রাইট, লিগামেন্ট রাইট। সার্জারি। হ্যাঁ, হ্যাঁ। তখন তো আমার কোনো পার্সোনাল ইনকাম ছিল না। না। তখন ফ্যামিলি একটু কনফিউশন এ পড়ে যায় যে এটা কি করলে করব? কি হবে না, না হবে। বাট আমার ফ্যামিলি তো এতটা স্পোর্টস এর সাথে জড়িত ছিল না। ছিল না। বাট ওরা আমাকে সাপোর্ট করত। হুম, হুম, বাট ইনজুরি সম্পর্কে কোনো আইডিয়া ছিল না। হুম, হুম। তখন এমন একটা সময় গেছে রাতে আমি আ আমার বাসা তো গ্রামে। আমি আমার পুষ্কুনির পাড়ে বইসা কান্না করছি। যে আমি পুষ্করিণীর পাড়ে? হ্যাঁ, আমি কি করব? মানে কি চিন্তা করতেছিলা তখন? মানে আমি তো আ তখন আমার এরকম এলাকায় কোনো বড় ভাইও ছিল না হুম, হুম। যে এটা করলে এরকম হইতে পারে, তুই এটা কামব্যাক করতে পারোস। এই দিক নির্দেশনাগুলো আমি পাইতেছিলাম না। তখন এই জিনিসগুলো আমার মনে হইতেছে যে আমি মনে হয় আর পারব না। হতাশ হয়ে গেছিলাম একটা হুম, হুম, সময়ে। হুম, তখন মানে ফুটবলের প্রতি যে একটা ভালোবাসা তৈরি হইছিল, হুম। এটার কারণে আমি দূরে যেতে পারতেছিলাম না। যে আমার এখানে আসতেই হবে। মানে আমার মেন্টালিতে এটা সেট আপ হয়ে গেছে যে আমি এনিহাউ কামব্যাক করব। যেটিই করা লাগে। আমি পাগলের মতন ঘুরতেছিলাম যে এক কথায় আমি পাগল হয়ে গেছিলাম যে আমি কি করব? একটা অনুসন্ধান পাই আমি যে আমার হ্যাঁ, ইনজুরির জন্য কি হ্যাঁ, করতে হ্যাঁ, পারি? রাইট। মানে এটা আমার যাকে ফোন দেওয়া লাগে আমি ফোন দিতাম, "ভাই কি করব?" হুম, অ্যা এক বড় ভাই বলতো যে, ওর সাথে আলাপ কর। ও একটু এটা বিষয়টা ভালো জানে।" ওর সাথে আলাপ করতাম। ও একটা ডাক্তারের সন্ধান দিত, আমি যাইতাম। কিন্তু এটা আমার অরিজিনাল সার্জারির কথা কেউ বলত না। যে, "তুমি রেস্ট করো বা ফিজিওথেরাপি নাও, ২ মাস রেস্ট করো, জিম করো তাইলে হবে।" কিন্তু পরে এমআরআই স্যারের সন্ধানটা কে দিছে তোমাকে? আমার এক ফ্রেন্ডের বড় ভাই ছিল। আমার এক ক্লোজ ফ্রেন্ড আছে রাকিব। হুম, ওর হুম। বাসায় ছিলাম আমি অনেকদিন। রাকিব ভাই কি ফুটবলার ছিল? বাট না ও ফুটবল লাভার ছিল। আচ্ছা। তো ফার্স্ট ডিভিশন তুমি যদি খেলো তোমাদের হুম, যে কোচ থাকে হুম। বা তোমাদের তো তখন তো প্রফেশনাল এর কাছাকাছি ধরতে গেলে একদম রাইট। তো কোচরা কেউ কি তোমারে কেউ একটু সাজেশন দেয় নাই? না তখন ভাই বয়সটা কম ছিল। ওদের সাথে কনট্যাক্ট করাটাও আমার একটু ডিফিকাল্ট ছিল বলতে হুম। কি আমি একবার কনট্যাক্ট করছিলাম তখন বলছে কি, "ঠিক আছে তুই ডাক্তারটা দেখায়া বল।" উনি যা বলে তাই। ওদের মাধ্যমে আমি একটা ডাক্তার দেখাইছিলাম। বাট ওইটার জন্য আমি ৩ মাস জিম, সুইমিং সবকিছুই করছি। বাট এটা আমি রিকভারি করতে পারি নাই। তার তোমাদের ফার্স্ট ডিভিশনে যে ক্লাব ছিল, হুম, ক্লাবের নামটা জানি কি বললা ভাইয়া? ফকিরাপুল ইয়ামানাইজ। ফকিরাপুল সরি। তো ফকিরাপুল ক্লাব কিন্তু অনেক একটা legendary ক্লাব রাইট, যতটুকু আমি রাইট জানি, ভাই, তাই ভাই। না? হ্যাঁ। তো ওই টিমের কোচ যে ছিল তার তো তুমি একটা স্পোর্টস পারসন। এমনি আমি তোমাকে জাস্ট জিজ্ঞাসা করতেছি। উনি অ্যাজ আ কোচ হিসাবে ফার্স্ট ডিভিশন কিন্তু মানে প্রফেশনাল খেলার একবারে মানে ধরতে গেলে জাস্ট এরপরে তো বি লিগ, রাইট? কোচ কি তোমারে বলতে পারে না যে তোমার যে এই ছেলের প্রবলেম হইছে বা কোনো কিছু তুমি একটা ভালো ডাক্তার এএম আলীর ডাক্তারের কথাটা বা দেবাশিস স্যার আছে। হুম। এই ২ জন বা আরো ২-৩ জন আছে। এদের সন্ধানটা কি তোমাকে তোমাদের যে ফকিরাপুলের ক্লাব মেম্বার আছে বা প্লেয়াররা আছে বা কোচ আছে উনারা কি দিতে পারে নাই? না প্রবলেমটা হইছে কি, আমি যখন কুমিল্লাতে ভাইয়া ডাক্তার দেখাই, তখন অনেকে বলতেছিল যে মিনিসকাস টিয়ার।
আচ্ছা। হ্যাঁ, তখন আমি যখন ফোন দিতাম যে, "ভাইয়া আমি তো একটু ইনজুরি হইছি। এখন আমি কি করব? যে তোর কি সমস্যা হইছে?" তখন আমার হুম, জিজ্ঞেস করত যে, "মেনিসকাস প্রবলেম হইছে।" কই, "ঠিক আছে তাইলে তুই একটা ডাক্তার দেখা, এটা রিহ্যাব সেশন করলে চলে যাবে।" বাট আমি ১ম এ আপনার ডিসিশন ছিল ৫-৬ টা। হুম, হুম। আমি ধরেন আপনাকে ফোন দিছি, আমার আরেক বড় ভাইকে ফোন দিছি, কোচকে ফোন দিছি। ৫ জনে আ ৫ ধরনের কথা বলত। মানে তুমি কনফিউশন এ পড়ে গেছো। কনফিউশন এ হ্যাঁ, পড়ে বুঝতে গেছিলাম। পারছি, আমি বুঝতে পারছি। তো ওই যে সার্জারি যখন করো, এমআরআই স্যারের কাছে যখন যাও, এমআরআই স্যারের কাছে কিন্তু আমিও সার্জারি করছি। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। আমারও নিতে সার্জারি হইছে। তো তুমি যখন সার্জারি করো, সার্জারির পরের যে রিহ্যাব টা আছে এটা কিন্তু অনেক টাফ। হ্যাঁ, রাইট। এটা কিন্তু অনেক, অনেকে অনেক। জানেন না কিন্তু, না, হ্যাঁ? এটা অনেক টাফ। সার্জারি ইজি, করাটাও ইজি। টাফ। ওইটার মধ্যে আমি ইজি দেই কিন্তু রিহ্যাব টা কিন্তু একা, একা করতে হয়। এই জিনিসটা তুমি কিভাবে করছো এবং বোর হও নাই? কি মোটিভেশন নিয়ে করছো? এটা একটু বলো। না ভাই আমার মোটিভেশনটা ছিল কি যে আমি কামব্যাক করব এনি হাউ। আমার যা করা লাগে। ফার্স্ট আমি মাইন্ডসেট করছি এটা। হুম, যে আমার যেটা করা লাগে আমি সেটা করব। তখন ডাক্তারের যখন এমারলি স্যার আমাকে কিছু প্রোগ্রাম দেয়। বাট এটা এমারলি স্যার বা আমারও মিস্টেক হইতে পারে। আমি এটা উনি হয়তোবা বলছে সেটা আমি শুনি নাই বা আমি এটা করতে পারি নাই। ২ মাস আমি কোনো ওয়ার্ক করি নাই। হুম। বাট আপনি যেহেতু এটা করছেন আপনি জানবেন যে ৩ দিন পর থেকে কিন্তু ওয়ার্ক করা যায়। রাইট। হ্যাঁ, এইখানেও আমার একটা মিস্টেক ছিল। হুম। কারণ আপনার ACL সার্জারি করলে 6 মান্থের বেশি লাগে না। সেটা আমার লাগে না। ১২ মাস লাগছে। বাট মিস্টেকের কারণে ১২ মাস? ১২ মাস লাগছে। তো সেটা আমার মিস্টেক ছিল মিস্টেক যেটা ছিল? আমি আমি বুঝতে পারতেছিলাম না রিহ্যাবটা কি হুম, হুম, আসলে। আমি শুধু মনে করতাম শুধু জিমে গেলেই হবে। হুম, বাট ফিজিওথেরাপির কিছু কাজ ছিল। হুম, হুম। এগুলোও আমার মিস্টেক ছিল। মিস্টেক ছিল, করো নাই। এইজন্য লং টাইম ছিল। বাট তারপরেও আমি ভাই জানার পরে কাজ করছো। তখন আমি কাজ করছি। আমি তখন আর বইসা থাকি নাই যে আমার কামব্যাক করতে হবে, আমার সময় কম। এখন আমার এনি হাউ কামব্যাক করতে হবে। তোমাদের বাফুফেতে যখন তুমি আন্ডার 17 খেলো, হ্যাঁ? আন্ডার 17 এর পরে তো অ্যা ফার্স্ট ডিভিশন গেছো, তাই না? হ্যাঁ। তো আন্ডার 17 যখন খেলো, তোমাদের কি কখনো তোমাদের ইনজুরি নিয়ে যে তোমাদের ফুটবলে তো অনেক ফিজিক্যাল গেম, রাইট? তো তোমাদের ইনজুরি নিয়ে তোমাদের কখনো কি ডিসকাশন হয় নাই? বা কোনো একটা ক্লাস হয় নাই? যে এইটা, এই ইনজুরি, এইটা, এইটা। তোমাদের কি কোনো না ন্যূনতম কোনো জ্ঞান মানে ক্লাস হয় তখন নাই? তখন এটা ভাই ক্লাস হয় নাই। বাট ইনজুরি জিনিসটা ছিল। কিন্তু হুম। তখন যে একটা ক্লাস নেবে, এখন যেটা হয়, আপনি যেটা বলছেন, হ্যাঁ? এখন এগুলো হয় এভেইলেবল। এটা কত সালে হয়েছিল তোমার? ইনজুরিটা হইছিল আপনার তো ১২ সালে। ১২ সালে তো তারপরেও তো অনেক ডেভেলপ ছিল। হ্যাঁ, ডেভেলপ ছিল বাট সেটা আমরা হয়তোবা পাই নাই। রাইট। এটাই মেইন কথা যে ১২ সালেও আমি আমি যতটুকু জানি যে ডেভেলপ ছিল। তো এটা মিস্টেক তো অবশ্যই। হুম, হ্যাঁ, মিস্টেক তো অবশ্যই। তারপরে তুমি আ যখন ফার্স্ট শেখ রাসেলে যাও, একটা ড্রেসিং রুম যখন তুমি শেয়ার করো, অ্যাজ আ নিউ কামার হিসাবে তখন তো তোমাদের শেখ রাসেলে অনেক ভালো, ভালো প্লেয়ার, নামকরা প্লেয়ার ছিল। হ্যাঁ, তাই না? তোমার ফার্স্ট যে ইমপ্রেশনটা কি ছিল যখন তুমি ১ম দিন প্র্যাকটিস করো? ভাই আমার আমার ভিতরে একটু তখন ভয় কাজ করছিল। ভয় কাজ হ্যাঁ, হ্যাঁ। করছে। যে আমি শেখ স্বাভাবিক। রাসেল টিমে খেলবো তখন এমিলি ভাই তারা, জাহিদ ভাই তারা তখন সুপারস্টার। হ্যাঁ? ওরা আসছে। আমি ওদের সাথে প্র্যাকটিস করব। এটা ভয় কাজ করতেছিল। আমি হ্যাঁ, পুরাই একদম ভাই ফার্স্ট দিন না আমি পুরাই আপনার 1 মান্থ আমি নার্ভাস ছিলাম। নার্ভাস ছিল। স্বাভাবিক। যখন আস্তে, আস্তে ওদের সাথে ক্লোজ ডিসট্যান্স হুম, হয়েছে তখন হুম। আস্তে, আস্তে কনফিডেন্স ফ্রি হয়ে গেছো। হ্যাঁ, তখন ফ্রি হয়ে গেছি। ফ্রি হয়ে গেছো। তারপরে তুমি সাইফে যখন যাও, সাইফ কিন্তু ফুটবলের জন্য বসুন্ধরা সাইফ তোমাদের জন্য কিন্তু একটা অনেক বড় রোল প্লে হুম, করছে, হ্যাঁ? হুম, তোমাদের আর্থিকভাবে হোক, তারপর ফ্যাসিলিটিস হোক, যেমন ভালো প্লেয়ার আনা হোক। তো লাস্ট ইয়ার যে তুমি আবাহনীর ক্যাপ্টেন হলে কি হবে? আমি যতক্ষণ জানি যে যখন বি লিগ স্টার্ট হয়, তুমি আমাদের সাথেও কিছুদিন ফুটবল হ্যাঁ, হ্যাঁ, খেলছো, হ্যাঁ। তাই না? রাইট, তুমি, রাইট, রাইট, রাইট। সোহেল আমরা ফুটবল হ্যাঁ, খেলছি একসাথে, একসাথে, তাই না? একসাথে। তো তুমি ক্যাপ্টেন হইলা। আবাহনীর ক্যাপ্টেন ব্যাচটা পড়া, এটা কিন্তু অনেক একটা অনারের বিষয় এবং অনেক বড়, বড় প্লেয়াররা ক্যাপ্টেন আছে। তো ওই জায়গার মধ্যে থেকে কিন্তু বাবলুর নামটা আসে, তাই না? থাকবে, অনার বোর্ডে থাকবে এবং আবাহনী যে টিম ছিল গতবার, আবাহনী টিম হিসাবে কিন্তু রেজাল্ট অনেক ভালো হ্যাঁ, করছে। রাইট অবশ্যই। এটা কিভাবে করলা? এবং এটার ভূমিকা কিভাবে, তোমাদের মাইন্ডসেট কিভাবে সেট হইছে একটু বলো? এইটা আমরা ফার্স্ট ডে যেদিন প্র্যাকটিস শুরু করি, হুম, আ মারুফ স্যারের আন্ডারে যখন শুরু করি, আমরা ১ম দিন লাইন আপে আমাদের সবার পার্সোনাল ওপিনিয়ন নিছে। যে তোমার গোল সেট কি হুম, এই হুম, সিজনে? হুম, হুম, আমরা তখন সব লোকাল প্লেয়ার। হুম, হুম। আমাদের কোনো ফরেন প্লেয়ার ছিল না। জানি হ্যাঁ, আমি, হ্যাঁ। তখন সবার ওপিনিয়ন ছিল কি যে আমরা এবার ফাইট করব।
আমরা চ্যাম্পিয়নশিপের জন্য খেলবো। ১ম আমাদের দিনই? ১ম দিন থেকে এটা সবার মাইন্ডসেট ছিল। সবাই পার্সোনালি সবাই বলছে, "আমরা টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হইতে চাই, আমরা লিগ চ্যাম্পিয়ন হইতে চাই।" সবাই। তখন স্যার বলল কি, "এটা তো শুধু মুখে বললে হবে না। এটা তোমার মাঠে কাজ করতে হবে আর বিশ্বাস করতে হবে।" তখন আমাদের আবাহনীর একটা স্লোগান হুম। আছে। "আবাহনী চ্যাম্পিয়ন, আবাহনী উইনার।" এটা আমরা প্রতিদিন প্র্যাকটিসের শুরুতেই বলি, আবার শেষ করেও বলি। মাইন্ডসেট করতেছে। মাইন্ডসেট হ্যাঁ। এটা বাট আমরা এটা শুধু বলা না। এটা আমাদের মনে প্রাণে এটা আমরা বিশ্বাস করি। হুম, হুম, হুম। এই কারণে হয়তোবা আর আমাদের কাজটা ছিল একদম নিখুঁত। স্যারের প্ল্যানিং গুলা ছিল নিখুঁত। সবাই ওইভাবে আমরা কাজ করছি। হুম, স্যার যেভাবে বলতো আমরা বাইরে কোনো কিছু ফুটবলের অনেক থিওরি আছে। হুম। বাট আমরা স্যারের জিনিসটা সবসময় প্রায়োরিটি বেশি দিতাম। যে আমরা এইভাবে স্যার আমাদেরকে এইভাবে বলছে আমরা এইভাবেই করব। এইজন্য আমাদের এই রেজাল্টটা এরকম হইছে ভাই। মানে অনেকে কি হয় মানে ফুটবল, ক্রিকেট তো তোমার একটা গেম মানে ইন্ডিভিজুয়াল গেম না। এটা টিম গেম। টিম গেম ভাই। তো তোমার কোচ, ক্যাপ্টেন যারা থাকে আমার কাছে মনে হয় যে তাকে যদি তার ডিসিশনটাকে যদি আমরা রেসপেক্ট করে এবং ওইটাকে যদি ফাইনাল মনে করি আমার কাছে মনে হয় যে ওই টিমটা 20% মাঠে আগায় থাকে কারণ হ্যাঁ তো এইটা তোমার গতবার আবাহনী নিয়ে এই বিষয়টা নিয়েও সবাই অনেক আলোচনা করছে যে সবার ফরেনার আছে সবার ভালো ভালো প্লেয়ার আছে তোমরা যতটুকু আমি জানি প্রথম 5-6 ম্যাচ তো মনে ফরেন নিয়েও খেলো নাই আমরা ফার্স্ট লিগ কোনো ফরেন ফার্স্ট লিগ কোনো ফার্স্ট ফরেন লিগ নিয়ে খেলো নি তো টোটালি ফার্স্ট করি। লিগে কয়টা ম্যাচ হয় তোমাদের ভাইয়া আমাদের তখন ৯ টা ম্যাচ হয়েছিল। তো ৯টা ম্যাচ তোমরা ফরেন ছাড়া খেলছো এবং তোমরা টপ টুতে ফিনিশ করছো ইটস অ্যামেজিং অ্যামেজিং মারুফের মারুফের ব্যাপারে আমি পার্সোনালি জানি কারণ আমার ভাইও ফুটবলার ছিল হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ তুমি তো জানো মনে হ্যাঁ, হয় হ্যাঁ, হ্যাঁ অবশ্যই, অবশ্যই। হ্যাঁ তো তো মারুফের ব্যাপারে আমার ভাই একটা কথা বলতো যে টেকনিক্যালি ভাবে মারুফ ভাই বাংলাদেশের সবচেয়ে লোকালদের মধ্যে সবচেয়ে বেস্ট কোচ মানে টেকনিক্যালি ভাবে প্ল্যানিং বলো মানে স্কিল বলো এইসব দিক দিয়ে সবচেয়ে বেস্ট মারুফ ভাই কোচ তোমার কাছে তুমি যে আবনির ব্যাচটা পড়ছো আবনির ব্যাচটা কিন্তু অনেক ভার ভাইয়া হ্যাঁ তোমাকে ওই জিনিসটা মাইন্ডসেটটা রেডি করতে এবং তুমি একটা অ্যাজ আ নিউ কামার এজ হিসাবে তোমার মাথার মধ্যে কি প্রেশারটা কি ছিল অবশ্যই তো ছিল ভাইয়া কিন্তু এটা তোমাকে এটা নরমাল। হেল্প করছে কে এটা হেল্প বলতে কি আমরা টিমের সবাই হেল্পফুল। হুম সব হুম প্লেয়াররাই ভাই। হুম হুম হ্যাঁ, একজন আরেকজনের প্রতি অনেক আন্তরিক। এইজন্য আমার এত একটা প্রবলেম হয় নাই। হ্যাঁ? যারা সিনিয়র বলেন, সিনিয়র বলতে ইয়াসিন ভাই যারা আছে, হুম হুম সিনিয়র পারসনরাও সবাই হেল্পফুল। হুম হুম মানে একটা ইউনিট হিসেবে আমরা কাজ করি। হুম হুম এইজন্য আমার এত একটা প্রবলেম হয় না। হুম যখন লাস্ট ইয়ারও যখন শেষ করি তখন আমি ভাইস ক্যাপ্টেন হিসাবে শেষ করি। হৃদয় ছিল ক্যাপ্টেন হিসাবে। হুম হুম হ্যাঁ? তখনও কিছু অর্গানাইজ ছিল, এটা আমারও করা লাগতো। হুম হুম আস্তে, আস্তে করতে, করতে তখন ওই প্রেশারটা মাথা থেকে চলে গেছে আরকি। আচ্ছা ঠিক আছে বাবলু তুমি লাস্ট ইয়ার তোমার নিয়ে নিউজ টিউজ দেখছি আমরা হ্যাঁ তুমি খুব ভালো খেলছো তুমি ন্যাশনাল টিমে কল পাও নাই কেন এখনো এটা কারণটা কি তোমার কাছে কি মনে হয় কি এটা আমার পার্সোনাল মনে হইতে পারে যে হয়তোবা যে ন্যাশনাল টিমের কোচ আছে হয়তোবা আমার খেলার স্টাইলটা ওর পছন্দ নাও হইতে পারে বা ওর মন মতন আমি পারফরম্যান্স নাও করতে পারি। এটা একটা কারণ হইতে পারে। তোমাদের কি ন্যাশনাল টিমের সিলেকশন কি শুধু কোচ করে নাকি সিলেক্টর আছে আমি যতটুক জানি যদি ভুল না হয় তাহলে কোচে মনে হয় শুধু সবটুকু কোচ করছে। রাইট। তোমাদের বি লিগের কি ও প্রত্যেকটা ম্যাচ দেখে হয়তোবা ফিজিক্যালি মাঠে না দেখে মোবাইলে দেখে, অনেক সময় ম্যাচ মিস করে। সবগুলা ম্যাচ আর দেখে না। আচ্ছা তো বাংলাদেশে তুমি লাস্ট যে ম্যাচটা 4-3 হারলো হুম। হ্যাঁ অ্যাজ আ বাঙালি হিসাবে কিন্তু আমরা কিন্তু সবাই এখন ফুটবল নিয়ে অনেক আশা করি এখন আশা চলে আসছে হ্যাঁ, হ্যাঁ রাইট, রাইট। যেমন হামজা আসছে শমিক আসছে তারপর নতুন যে জায়ান্ট ছেলেটা আছে ও খুব ভালো খেলতেছে তারপরে আরেকজন আছে ফামিদুল ফামিদুল ফাহাদ। হ্যাঁ বাট আমি পার্সোনালি ভাবে আমি ফুটবল খুব পছন্দ করি এবং আমি ফলো করি আমার কাছে মনে হয় বাংলাদেশের অ্যাজ আ টিম হিসাবে ডিফেন্ডিং লাইনে আমার কাছে মনে হয় যে আরেকটু ইমপ্রুভ আসা উচিত তাহলে আমরা খুব ইজি ইজি গোল আমি অল্প জ্ঞান আমার হ্যাঁ তো আমার কাছে মনে হয় যে যে সিঙ্গাপুরের সাথে ম্যাচটা আমাদের জেতা উচিত ছিল যে অফেন্স সাইডে যেভাবে বাংলাদেশ ফুটবল খেলছে যদি ডিফেন্স থেকে সেই সাপোর্টটা পাইতো আমার কাছে মনে হয় যে ম্যাচটা জিততো তোমার কাছে কি মনে হয় ম্যাচের রিভিউটা একটু দাও তো এটা আপনি রাইট বলছেন। হুম ম্যাচটা আমাদের উইনিং একটা ছিল। হুম খেলার আপনি যখন স্টাইলটা দেখছেন অ্যাটাকিং মুভমেন্ট বা ডিফেন্ডিং। অ্যাটাকিং এ তো 100% ভালো ছিল হুম ভাই। হুম আর ডিফেন্ডিং নিয়ে যে কথাটা বললেন ভাইয়া,
লাস্ট মুহূর্তে কি হয়েছিল? আমার আমার দৃষ্টিকোণ থেকে মনোযোগের একটা ইয়া থাকে না? এটা অভাব ছিল। হুম, হুম। নাইলে আমরা যেটা ৪ নম্বর গোলটা কনসিভ হুম, করি হুম, আপনি হুম। দেখেন, হুম, হুম, হুম। অর্গানাইজ ছিল না। অর্গানাইজ ছিল না। রাইট। আমাদের ডিফেন্স অর্গানাইজ ছিল না। তখন সময়টা একদম কম ছিল বলতে ১ মিনিটের মতন ছিল। ১ এরকম মিনিটেরও কম কম ছিল। ছিল, হুম, হ্যাঁ। হুম। এই জায়গায় কি হয় আমাদের তখন আ আমি আমি আমিও আমারও সেই জিনিসটা হয় মাঝে, মাঝে যে ম্যাচে ওভার কনফিডেন্স চলে আসলে হুম, তখন হুম। একটু মনোযোগের একটু ইয়া হয়। অভাব হয়। হ্যাঁ, এ ওভার এটা এটা আপনি এজ এ প্লেয়ার হিসেবে আপনি আরো ইজিলি হুম, হুম, বুঝতে হুম। পারবেন। বুঝতে পারতেছি। মনোযোগের একটা অভাব ছিল তো, আর অর্গানাইজ ছিল না। এই কারণে আমরা লাস্ট ২ টা গোল ৪ টা গোলেই মিস্টেক ছিল কম, আম কম। আমি যা দেখলাম তোমার ৩-৪ নাম্বার গোল তো পুরো ডিফেন্সের ফল্টে হ্যাঁ, হইছে। রাইট। ব্যাক পাস দিছে, মিস পাস করছে, ওরা হুম, পাইছে, হুম। মারছে, গোল হয়ে গেছে। ওরা ইজিলি ফিনিশ হ্যাঁ, করছে জিনিসগুলো। ল্যাক অফ মানে যে থাকে না যে টিমের মানে আমি সামনের প্লেয়ারের সাথে আন্ডারস্ট্যান্ডিংটা আমার ভালো। আমি পাস দিলাম যে এই জিনিসটা, বাট আমার কাছে মনে হয় পার্সোনালি ভাবে যে বাংলাদেশের তপু বর্মন তো সবচেয়ে ভালো হুম, হুম, ডিফেন্ডার, হুম, রাইট? হুম। ও ক্যাপ্টেনও তো মনে হয়, হ্যাঁ, রাইট? রাইট। তো তোমার সিঙ্গাপুরের সাথে যদি আমরা ম্যাচ জিতি বা ড্র করি আমরা টুর্নামেন্টে থাকবো, হ্যাঁ, বিষয়টা এরকম হ্যাঁ, ছিল, রাইট? ওই ম্যাচে তপু বর্মনরে নামানো হয়, ইফ আই এম নট রং ৭০ মিনিটের পরে নামানো হয়, হ্যাঁ, ও তাই ইনজুরির না? প্রবলেম হ্যাঁ। ছিল। তো আমার কথা হচ্ছে যদি ৭০ মিনিটের পরে যদি ওরা নামাইতেই পারে তাহলে ওরে পরের ম্যাচের জন্য কোচ, আমি যতটুকু শুনছি, পরের ম্যাচের জন্য রেডি করার জন্য ওরা হুম, করতেছে। বাট আমার তো বাঁচা মরার গেমটা তো ওইটাই ছিল। হ্যাঁ, তো আমার তো ওই ম্যাচটা যদি আমার শেষে কি হলো, আমার তো বর্মনে তো নামাইতে হইলই, হ্যাঁ, হ্যাঁ, ৭০ নামাইতে হইলো মিনিটে না, রাইট। তাহলে আমি প্রথম থেকে কেন নামাইনি? মানে এই জিনিসটা আমার ভিতর থেকে না সবসময় যখন ওই ম্যাচটা দেখি, অ্যাজ আ স্পোর্টস পার্সন কিন্তু আমরা কিন্তু সবসময় ফুটবলের ভালো চাই, রাইট, কারণ দেশ সবার আগে, অবশ্যই। তাই না? তোমার কাছে কি কখনো আক্ষেপ লাগে নাই যে ওই ম্যাচটা দেখে যে তবু ভাইরা আগে একটু আগে নামাইলে মনে হয় ভালো হতো? আক্ষেপ ভাই এটা তো থাকবেই। আক আপ আপনার কি আপনার এমন মুভমেন্টে আপনার ম্যাচটা হারছেন, হুম, হুম। এটা আক্ষেপ না থাকার কিছু না। এটা সবার। রাইট। এটা শুধু আ অ্যা এজ এ প্লেয়ার হিসেবে আরো বেশি কষ্ট পাই হুম, আমরা। হুম, যখন এই ম্যাচগুলা হারে আরকি। হুম, আগে ট্রাই করতে পারতো ভাই। হুম, হুম, তবু বাইরে আগে ট্রাই করতে পারতো। হুম, ফার্স্ট আমি যতটুকু জানি একটু ইনজুরিটা ছিল তো, তারপরেও যেহেতু ৭০ মিনিট পরে আপনি এটা ওনাকে মাঠে ইন করছে। হুম। এটা ফার্স্টের থেকে ট্রাই করতে লাভ, পারতো। হ্যাঁ, আমার কাছে পার্সোনালি এটা মনে হলো এবং আমি অনেকজনের সাথে কথা বলছি। হুম। অনেকেই এই কথাটা বলে খুব হতাশ। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি তোমাকে যে বাংলাদেশে এখন যে আসলে তো চ্যানেল মানে কি সবার পুরা দেশবাসী এবং জনগণের জন্য আমরা খেলি কার জন্য? ফর ফ্যান্স, হুম, রাইট? আর রাইট। ফর দেশ। এখন ফ্যান্সরা কিন্তু ফুটবল নিয়ে একটা কথা বলতেছে, সিন্ডিকেট। হুম, এটা তো হয়তোবা তুমি দেখছো, হ্যাঁ, তাই না? যে যেমন শ্রমিককে নামানো হইতেছে ৬০ মিনিট পর, হামজা শুধু স্টার্ট করতেছে। হ্যাঁ? তো এই বাইরের প্লেয়ার যারা আসতেছে ওদেরকে কেন বেস্ট 11 এ ১ম এ স্টার্ট করাইতেছে না? তোমার ভিউটা আমি জানতে চাচ্ছি। এটা আসলে আহ কোচরা তো প্র্যাকটিস ম্যাচ দেইখা হয়তোবা প্র্যাকটিসের পারফরম্যান্স দেইখা ওকে হুম, ইয়া করে। হুম, আপনার যদি প্র্যাকটিসে 100% হয় তখন হুম, ওকে ম্যাচে দিতে হুম, বাধ্য কোচ। হুম, হুম, এটা কোচ নিজের জন্যও করবে। হুম, হুম, এখানে সিন্ডিকেট বলতে কি কোচ তো আসলে সিন্ডিকেট করে বেশিদিন থাকতে পারবে না হুম, ভাই। হুম, আপনি টিমের রেজাল্ট না হইলে আপনি কতদিন থাকবে? হুম, হুম, আপনি রেজাল্ট না হইলে আপনার কোচ রাখবেন না, এটা হুম, নরমাল হুম, হুম, বিষয়। হুম, হয়তোবা মনে হয় যে প্র্যাকটিসে কিছু পারফরম্যান্স এর ঘাটতি থাকতে পারে। হুম, হুম, হুম। আমি সিউর না ভাই। না, 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 কথা বাট ঠিক আছে তোমার। বাট এটা আমার আইডিয়ার থেকে আমি বলতেছি। যেটা হুম, আমাদের সময় হয়। আমরা প্র্যাকটিসে ভালো না করলে আমরা ম্যাচে খেলতে পারি না। হুম, হুম, এটাও হইতে পারে। আর কিছু একটা খেলার একটা কোচের একেকটা কোচের একেকটা খেলার ধরন থাকে। হুম, হুম, আমি হয়তোবা ওই খেলা অ্যাডজাস্ট করতে পারি না। হুম, হুম, এরকমও হইতে পারে। হুম, হুম, ১ম এ আসার পরে হয়তোবা আমি ওয়েদারের সাথে ম্যাচ করতে পারি না। হুম, হুম, হয়তোবা আমি 90 মিনিট খেলার আমার এবিলিটি নাও থাকতে পারে। হুম, হুম, আমার লাস্ট 30 মিনিট আমি ভালো করব। হুম, জায়ান যেটা করছিল ১ম ম্যাচে হুম। 30 মিনিটে আমি সুপার ফুটবল সুপার খেলছে। ফুটবল খেলছে। তারপরে অবশ্যই হুম, তাকে বেস্ট 11 এ দিতে হচ্ছে হুম, নেক্সট হুম, ম্যাচে হুম, দেখেন। হুম। ও পুরা বেস্ট 11 এ খেলছে। না, আমি জায়ানের কথা বলতেছি না। হামজার সাথে আরেকজন যে মিডফিল্ড খেলে ক্যানাডিয়ান যে শ্রমিক। সমিত হ্যাঁ, হ্যাঁ। ওকে কেন স্টার্টিং দেয়নি? আহ আমি যতটুকু শুনছি ভাইয়া এটা হলো আপনার ও অনেক ট্রাভেল করে আসছে। জেট ল্যাগের জন্য এ দেয়নি। এ এই কারণে ও হুম। ওই বেস্ট 11 এ ট্রাই করে নাই। আর বাকিটা তো আর আমি জানি না। আসলে যাক এটা কি ভালো। হইছে? কিন্তু আমার কাছে মনে হয় কি পার্সোনালি, আমার কাছে না, আমাদের যে দেশের, আমি যদি প্রশ্ন করি 99.9% মনে লোকরা সবাই বলতেছে যে এই কোচ বাংলাদেশে এখন আগে, এখন যেই স্ট্যান্ডার্ডে ফুটবল গেছে আমাদের এবং আমরা যে ফুটবল খেলতেছি,
দিস কোচ ইজ নট ফিট ফর দিস টিম। মানে মানে আসলে কি আমরা কিন্তু সবকিছু কি বেটার চিন্তা করি, আর হ্যাঁ, দেশের হ্যাঁ, জন্য তো অবশ্যই বেটার একদম চিন্তা ঠিক। করবো, তাই না? আমার এটা না, এটা সবারই চিন্তা এবং আমারও চিন্তা। আমার কাছে মনে হয় পেচিস তোমাদের যে কোচ আছে ন্যাশনাল টিমে, আমাদের যে বাংলাদেশ ফুটবল টিমের যে কোচ আছে, হি ইজ নট মানে কোয়ালিফাইড ফর দিস টিম। যেমন হামজা কিন্তু একটা ইংলিশ প্রিমিয়ার লিগের প্লেয়ার, রাইট? হাই প্রোফাইল, হাই প্রোফাইল, হ্যাঁ, রাইট। বাংলাদেশে। হ্যাঁ, তারপরে তোমার শ্রমিক কানাডিয়ান লিগ খেলতেছে, হুম, হ্যাঁ। হাই তারপরে প্রোফাইল। তোমরা যারা খেলতেছো, হ্যাঁ। তা আমার কাছে মনে হয় যে যে আমরা যদি চেঞ্জেস আনতেছি, তো ওয়াই নট? বাফুফের কাছে টাকাও আছে, হ্যাঁ। হুম। হ্যাঁ, আমাদের স্পোর্টসে টাকাও আছে। তাহলে আমরা কেন না ভালো মানের ভালো মানের কোচ কেন আনতে পারি না? এটা তোমার কাছে কি ফিল হয় এটা, যে কোচ ভালো আনা উচিত? না, অবশ্যই একটা টিমের, ন্যাশনাল টিমের তো একটা প্রোফাইল, ওর প্রোফাইল আমি আমি ইয়ে করতে যাচ্ছি না। ও নিঃসন্দেহে ভালো কোচ। হুম। এইজন্য হয়তোবা বাংলাদেশের টিমের কোচ হইছে। বাট এখন আমার দৃষ্টিকোণ থেকে, আপনার দৃষ্টিকোণ থেকে আপনি যেটা বললেন, আরো হাই প্রোফাইল কোচ দরকার বেটারমেন্ট বর্তমানে। চাই আমি। হ্যাঁ, আমি যেটা রাইট। তোমাকে বোঝানোর চেষ্টা করতেছি যে কোচ, আমরা কিসের জন্য ফাইট করতেছি? যেমন তোমাদের প্রেসিডেন্ট ভাই তাহিদ ভাই যে বলল যে তোমরা এশিয়ান গেমসে, হ্যাঁ, ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাইড জন্য চেষ্টা করবা, রাইট? হুম, তো যদি ওই মাইন্ড সেট করি আমরা, তাহলে তো আমাদের তো ওইরকম শুধু তো মাইন্ড সেট আপ করলে হবে না, আমাদের তো ভালো যে, যেমন তুমি বললা যে মারুফ ভাই আমাদেরকে একটা জিনিস শিখাইছে, আমরা ওইভাবে চিন্তা ভাবনা করছি, অ্যাজ আ টিম হিসাবে আমরা ফুটবল খেলছি। তো আজকে যদি মারুফ ভাইয়ের জায়গায় যদি তোমাদেরকে যদি একটা, তোমাদের টিম হিসাবে তোমাদের যদি কোচ যদি ওই লেভেলের হাই প্রোফাইল না দেয়, তোমাদের তো ওই মন মানসিকতা তো আনতে পারবে না। এবং হ্যাঁ। মাঠে যে ট্যাকটিক্যাল বিষয় আছে, ফরমেশনের বিষয় আছে, তো ওই জিনিসগুলো তো যদি হাইলি কোয়ালিফাইড না থাকে, তাহলে তোমরা কি বেস্ট দিতে পারবা? না, দিতে পারবো না। না। আমি এটাই প্রশ্ন করতে যাচ্ছিলাম। তারপরে আমাদের যে জামাল ভুঁইয়া, ওকে বেস্ট 11-এ দেওয়া হচ্ছে না। তোমার কাছে কি মনে হয় জামাল ভুঁইয়া কি, সবাই বলতেছে ফিটনেসের অভাব, মানে আমি অনেক জায়গা থেকে কোচের থেকে শুনছি, বাট তোমার কাছে কি মনে হয় জামাল ভাই কি ইজ হি ফিট ফর টু প্লে ন্যাশনাল টিম? হ্যাঁ, জামাল ভাই ফিট। আমার দৃষ্টিকোণ থেকে জামাল ভাই 100% ফিট। এটা 100% ফিট না? 100%। তাহলে তো জামাল ভাই স্টার্টিং এ অফকোর্স অলওয়েজ ডিজার্ভ করে অলওয়েজ ডিজার্ভ করে। স্টার্টিংটা। পরে হয়তোবা চেঞ্জ হইতে পারে, হুম। খেলার ফরমেশন বা রেজাল্টের উপরে অনেক কিছু হইতে পারে। হুম। বাট স্টার্টিং এ জামাল ভাই। করা উচিত। হুম, হুম, আর জামাল, আমি যতগুলি ম্যাচ দেখছি, জামাল যখনই মাঠে নামে, ও নামার পরে কিন্তু তোমার এফেক্টিভ এফেক্টিভ হয়, এবং ওর সেট পিস গুলি কিন্তু এফেক্টিভ হয়। মারাত্মক এফেক্টিভ, হ্যাঁ। যেমন হামজা প্রথম গোলটা যে করে হেডে, তুমি জামালের কর্নার হ্যাঁ, থেকে হ্যাঁ, ছিল, তাই না? ভুটানের বিরুদ্ধে। হ্যাঁ। তো তুমি বাংলাদেশকে আগামী 5 বছর পর কোথায় দেখতে যাচ্ছ? শুধু দেখা না, বাস্তবায়ন ভাবে তোমার চিন্তা ভাবনা কিরকম, যে কিভাবে আহ, দেখতে চাও? রাতুল ভাই, এখন ওভার ডিজার্ভ করা যাবে না। না। আমাদের কাঠামোটা আপনার আইডিয়া আছে হুম, হুম, ক্রিকেট ফুটবলে। বাট হুম, ক্রিকেটের থেকে আপনার ফুটবলে আরো নিচের লেভেলে আছে। হুম, হুম, আপনি যদি এখন বেশি হাই ডিজার্ভ করেন, এটা হবে না। আপনি আপনি আগে চিন্তা করতে হবে আমরা সাব জিততে পারি কিনা 5 বছরে। ইন্ডিয়া আছে, আপনি হুম, এটা হুম, চিন্তা করেন, ইন্ডিয়ার কাঠামোটা দেখেন, ওরা কি পরিমাণ ইনভেস্ট করতেছে হুম, ফুটবলে। হুম, হুম, হুম। সেই তুলনায় কিন্তু আমরা 10%, টেন ইন্ডিয়া হচ্ছে পার্সেন্ট আরো কম। আরো কম। হ্যাঁ, তো আমি আমি সাব জিততে চাই 5 বছরের ভিতরে। কিন্তু এই বাট সাফ তো বাবলু আমরা 2003ও জিতছি, 7ও 10ও জিতছি। হুম, আমাদের 5 বছরে কি আমরা কি ফুটবল এত পিছিয়ে গেছি যে এখন আগামী 15 বছর পর তোমার মুখে শুনতে হইতেছে যে 3 বছরের মধ্যে সাফ জিতে? এমনি জাস্ট আমি জিজ্ঞেস করতেছি যে না, এখন সাফ এত এটা পিছিয়ে গেছি আমরা। এটা কারণটা কি জানেন? আমাদের যে পার্শ্ববর্তী দেশগুলো আছে, হুম, হুম। ওরা আগাই গেছে। ওদের আচ্ছা। ওদের ফেসিলিটি বলেন, হুম, হুম, ওদের কাঠামোটা বলেন, ওরা ওই দিক দিয়ে অনেক আগাই গেছে। হুম, বাট আমরা ওইটা করতে পারি নাই। আমাদের দেখেন, আপনি ইন্ডিয়াতে দেখেন 17, 19 হুম, হুম, এই দলগুলা নিয়ে ওরা 21 হুম, হুম, পার্সোনালি কাজ করে। হুম, 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 লাইক 19 টিম স্পেনে থাকে। ১ বছর ২ বছরের কন্ডিশনাল ক্যাম্প করে। আমাদের বাংলাদেশে কি এগুলো আছে বলেন? একমাত্র একটা একাডেমি আছে, বাফুফে একাডেমি। হুম, এটাতে হয়তোবা আপনার ওই ধরনের ফেসিলিটি নাই। হুম, 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 তাহলে আপনি আপনি তো বেশি কিছু আশা করতে পারবেন না। এই ফেসিলিটি দিয়ে আপনি ওভার আশা করতে পারবেন না। এখন আপনার খানিক সময়ের জন্য আশা করতে পারেন যে হামজা আছে, সমিত সোম আছে। এখন সাব জিততে পারেন আপনি। হুম, হুম। আ আর যদি আপনার ফুল টিম না হয়, আপনার অ্যাজ সাপোজ এ টিম। অ্যাজ এ একটা টিম না হয়, আপনি ২ জন প্লেয়ার দিয়ে কিন্তু ফুটবলটা শেষ করতে পারবেন না।
২ জন বা ৪ জন প্লেয়ার দিয়ে আপনি ফুটবল শেষ করতে পারবেন না। সেটা তৈরি করতে হবে। আপনি আমার থেকে আপনি তো এখন হামজার সার্ভিস পাবেন না। না, 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 না। এটা এটা এ এ এটা এ এটা এক্সপেক্ট করা বোকামি হবে। এটা হয়তোবা করে যে হামজা খেলতে পারতেছে, কেন বাংলাদেশি প্লেয়াররা পারে না? এটা অনেকের মনে প্রশ্ন জাগে। কিন্তু আমার তো ওই বেসিকটা নাই। আমি তো ওইভাবে তৈরি হই নাই ভাই। যাক, এটা খুব ভালো একটা কথা উঠাইছো। একটা কোয়েশ্চেন করি তাহলে তোমারে। আমাদের যে ক্রিকেটে যেরকম জেলা লিগ হয়, তোমাদের জেলা ফুটবল হয়? এটা কন্টিনিউ হয় না। কয় বছর ধরে হয় না? এখন আমি লাস্ট মনে হয় যে ২ বছর পরে দেখতেছি এই যে এখন জেলা লিগটা চলতেছে। জেলা কি আপনার প্রিমিয়ার লিগ আমি মনে হয় ৫ বছরে দেখি নাই যে কুমিল্লায় প্রিমিয়ার লিগ হইতে। প্রিমিয়ার লিগ বলতে কুমিল্লার ডিভিশন লিগগুলা। ওটাই আমি জিজ্ঞেস হ্যাঁ, করতেছি। ওইটা আমি ৫ বছরে দেখি নাই যে কুমিল্লাতে কোনো লিগ হইতেছে। আমি ক্রিকেট নিয়ে কথা বলতেছি। ক্রিকেটেরও একই অবস্থা। তোমার জেলা লিগ হয় না। যেমন তুমি যেরকম ফার্স্ট ফুটবল খেলা স্টার্ট করছো, তোমাদের যদি একটা জেলা টিম থাকে, তখন কিন্তু কি হয়, আমরা যখন স্টার্টটা করি, আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় প্রবলেমটা কি, আমাদের স্টার্টই আমরা জানি না যে আমরা কোথায় থেকে স্টার্ট করব। রাইট। একটা ছেলে যখন ব্যাট ধরে, একটা ছেলে যখন ফুটবলের লাথি দেয়, সবাই চিন্তা করে আমার ঢাকায় আসতে হবে, হ্যাঁ, ঢাকা হ্যাঁ। ছাড়া আমার কোনো গতি নেই, নাই। তাই না? বাট এই কাঠামোটা থাকা ঠিক না। আমার কাছে মনে হয় যে কুমিল্লা একটা অনেক বড় একটা জায়গা কিন্তু, হুম, তাই না? চিটাগং একটা বড় বড় জায়গা, একটা রাজশাহী একটা বড় জায়গা। হ্যাঁ, প্রত্যেকটা বিভাগের যদি আন্ডারে যদি জেলাগুলি যদি বিভাগ যদি দায়িত্ব নেয় এবং জেলা লিগগুলি যদি হয়, একটা যখন একটা একটা সে সাপোজ বাবলু ১২-১৩ বছর হয়েছে ফুটবল খেলা শুরু করছে, ও ফুটবলটা যখন লাথি দিবে, ওর চিন্তা ধারণা যেন থাকে যে আমি স্টার্ট করছি, আমার জেলা লিগে ঢুকতে হবে। হুম, ওর রোল মডেলটা, প্রথম রোল মডেলটা জেলা লিগ। জেলা লিগের হইতে হবে, জেলা লিগের ক্যাপ্টেন। ক্যাপ্টেনের চিন্তা করতে হবে যে আমি একদিন জেলা লিগের ক্যাপ্টেন হব। কিন্তু আমাদের চিন্তা করতে হয় কি, যে আমি ঢাকায় যা কি হবে, আমার আমার মেন টার্গেট হলো আমি ঢাকায় লিগ ঢাকায় কেমনে খেলবো। খেলবে, হ্যাঁ। আলটিমেটলি কিন্তু জেলা লিগগুলি যদি স্ট্রং করে, তাহলে কিন্তু প্লেয়ার আরো বের হবে, হ্যাঁ, বের হবে না? এটা অবশ্যই। আর এই যেমন কিছুদিন ধরে দেখতেছি আমাদের যে আমিনুল ভাই আছে, উনি তোমার কিছু বাচ্চা ছেলেদের যারা ট্যালেন্টেড, তাদেরকে খুঁজে বের করে করে তোমার অনুদান করতেছে যেন ফুটবল খেলতে পারে। হ্যাঁ, তো এই জিনিসটা তো আমার কাছে মনে হয় যারা স্পোর্টসের দায়িত্বে আছে, এটা তো তাদের করা উচিত। এটা তো অবশ্যই। আমিনুল ভাইয়ের বিষয়টা কি, উনি হুম। তো স্পোর্টসম্যান ছিলেন, হ্যাঁ, হ্যাঁ? হ্যাঁ। উনার অনেক, অনেক সফলতা আছে। এটা আমি বইলা শেষ করতে পারবো না। বাট আমি শর্টকাটে বলি কি, উনি যেটা করতেছে, উনি কিন্তু সবসময় একটা কথা বলে, আপনি এটা খেয়াল করছেন কিনা আমি হ্যাঁ, জানি না, হ্যাঁ। যে শুধু হামজা, সমিত দিয়ে তো হবে না। হবে না তো, হবে না। এটা নিয়ে উনার অনেক কথাও শুনতে হইছে, সেটাও আমি দেখছি। বাট হুম। এটাই রাইট। ১০০% রাইট। হ্যাঁ, আপনি শুধু হামজা সমিত দিয়ে আপনি ফুটবল করতে পারবেন না। আপনার কাঠামো লাগবে। কাঠামো তো যেটা লাগবে। আমিনুল ভাই করতেছে। হুম, হুম। যে 12 কিছুদিন আগে আমি একটা টি-স্পোর্টস এর নিউজ দেখলাম যে 17 না 16 একটা টুর্নামেন্ট করতেছে। এটা মনে হয় আপনিও জানেন। এটা স্টার্ট করতেছে। হয়ে গেছে স্টার। এটা শেষ করে ফেলছে। শেষের দিকে। তারপরে দেখেন উনার নেক্সট চিন্তাধারাগুলো দেখেন স্টেপ বাই স্টেপ। হুম। যে কোনো জায়গায় একটা আ টাকার অভাব বা যেটাই বলেন, একটা রান করতে পারতেছেন আর্থিকের জন্য প্লেয়ারটা। পারতেছে না। হুম, মানে সেটা আমিনুল ভাই যায় ওই জায়গায় হাজির হয়েছে, যেমন খেলা তোমার করতেছে। হচ্ছে, যেমন একটা, যেমন ঢাকার মধ্যে একটা টুর্নামেন্ট হলো, তুমিও খেলছো একটা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ? হ্যাঁ। যে এখানে কিন্তু প্রত্যেকটা টিমের ওনাররা চাইছিল যে ফরেন প্লেয়ার দেওয়া হোক। হুম, তো আমিনুল ভাই বলছে যে ফরেন প্লেয়ার যদি দেওয়া হয় তাহলে আমাদের দেশের লাভ নেই কোনো। তো তোমরা যারা খেলছো, হ্যাঁ, তুমি তো স্টার প্লেয়ার, বাট হুম। তোমার সাথে যারা ড্রেসিং রুম শেয়ার করছে এবং তোমার সাথে যারা খেলছে, তোমার থেকে কিছু না কিছু কিন্তু তারা শিখছে। হ্যাঁ, অবশ্যই, হ্যাঁ, এবং অবশ্যই। কম্পিটিটিভ ফুটবল হুম, হয়েছে, হ্যাঁ। হুম। তো এইরকম উদ্যোগ তো শুধু বাইরের একটা সাইডের থেকে আসলে হবে না, না, তাই না? এটা তো না। তোমাদের বাফুফের থেকে বেশি হুম, অ্যারেঞ্জ করতে হবে। যত ম্যাচ অ্যারেঞ্জ করবে তত, এবং তোমাদের লিগটা কিন্তু অনেক লম্বা হয়। হ্যাঁ। হ্যাঁ, তোমার কাছে কি কখনো আক্ষেপ লাগে না যে আমাদের বার্সেলোনার মতো একটা একাডেমি যদি, রিয়াল মাদ্রিদের মতো আমাদের যে ক্লাবগুলি আছে, সে আকারে না হোক, বৃহৎ না হোক, বাট ছোট বাট থেকে স্টার্ট হোক, যে আবাহনী টিম পুরা বাংলাদেশ থেকে 15টা ছেলে নিয়ে আসলো এবং ওদেরকে খাওয়া দাওয়া প্র্যাকটিস করাইতেছে, প্রপার ফ্যাসিলিটি দিতেছে। ওখান থেকে যদি 5টা প্লেয়ার বের হয়, আবাহনী টিমের কি এই ক্যাপাবিলিটি নাই বাবলু? না, এটা তো চাইলেই করতে পারে। পারে না? এটা অবশ্যই এ- করতে পারে। আমি আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশে যে ক্লাবগুলো আছে, যেমন সাইফ বলো, হ্যাঁ, বসুন্ধরা বলো, তারপরে আবাহনী আছে, মোহামেডান আছে, ওনাদের কাছে কিন্তু ধরো মনে করলো 15টা ছেলে, বাচ্চা ছেলে এনে
ওদের মানে প্র্যাকটিস করানো, যেমন একাডেমির মতো করাটা, এটা অনেক বড় ইনভেস্টমেন্ট আমার কাছে মনে না হয় না। ভাই, পারবে তারা? এটা পারবে। পারবে আপনি না? আপনি ২০ টা ছেলে আপনি এটা ইজিলি করতে করতে পারবে। পারবে না? প্রত্যেকটা ক্লাব এটা করতে পারবে। তো তোমার কাছে কি মনে হয় এটা করলে কি, ধরো মনে করলে আমাদের বাংলাদেশের জন্য ভালো না? হ্যাঁ, দেশের জন্য ভালো এমনকি আপনার একটা ক্লাবের জন্য ভালো। ক্লাবের জন্য ভালো না? আমার কাছেও এটা মনে হয়। তাহলে কি হয়, সিকিউরড হয়। হুম। যেমন মেসির যেরকম আমরা যেটা জানি যে ওর একটা হরমোনের প্রবলেম ছিল। বার্সেলোনা যদি আজকে যদি মেসির পাশে না দাঁড়াতো, আমরা কিন্তু ওয়ার্ল্ডের এত বড় ফুটবলার আমরা পেতাম না। না, পাইতাম? না, বা রোনাল্ডোরে যদি ম্যানচেস্টার ইউনাইটেড যদি স্যার অ্যালেক্স ফার্গুসন যদি ওভাবে টেক কেয়ার না করতো, রোনাল্ডো কিন্তু রোনাল্ডো হইতো না। না। তাই না? তো আমাদেরও কিন্তু এইভাবে এরকম যদি খালি আমরা কি, আমাদের প্রবলেমটা কি, আমরা খালি মুখে বলি জি কিন্তু ভাই। কাজ করি না। না। তাই না? তো এখন তোমার কাছে র্যাপিড ফায়ারে আসি, ২-৩টা প্রশ্ন। জামাল ভুঁইয়া নাকি হৃদয়? জামাল, জামাল ভুঁইয়া, আচ্ছা। তারপরে হামজা না সমীর? হামজা। হামজা, আচ্ছা। জিকো না আমাদের যে এখন রিসেন্টলি গোলকিপার আসে? ২ জনই ভালো। না, একটা বলো, একটা বলো, একটা বলো, একটা বলো, নো প্রবলেম, বলো। না, মিতুল। মৃদুল না? হ্যাঁ। না, এটা নিয়ে অনেক কথা চলতেছে, তো ভাবলাম তোমার একটু জিজ্ঞেস করি, তোমরা না, তাহলে জিকু ভালো। আমি একটু একটু করি বলো। কারণ জিকু সুপার হুম। ছিল। কিন্তু বাট এখন ও ভালো। ভালো আছে। হ্যাঁ। তারপরে আমাদের স্ট্রাইকার, আমার কাছে পার্সোনালি মনে হয় আমাদের স্ট্রাইকারের একটু অভাব আছে, কি বলো? হ্যাঁ, একটু আছে। আছে না, স্ট্রাইকিং অভাব আছে এটা প্রিমিয়ার লিগ থেকে প্রবলেমটা তৈরি হয় ভাই। প্রিমিয়ার লিগ। এটা কারণটা কি, এটা একটু বলো, এটা একটু বলো। এটার কারণটা হচ্ছে কি আমাদের প্রিমিয়ার লিগে দেখেন আমাদের কোনো লোকাল স্ট্রাইকার কেউ খেলাইতে চায় না। সবাই ফরেন। এই কথাটা কিন্তু আরেকজন বলছে, তুমি আমাকে প্রশ্ন করছো না, হুম। আমিনুল ভাইও কিন্তু এই কথাটা বলছে যে আমাদের স্ট্রাইকার বাধ্যতামূলক করা উচিত, যে স্ট্রাইকার বের করার জন্য আগামী ৩-৪ বছর কোনো ফরেন স্ট্রাইকার খেলানো যাবে না, লোকাল হ্যাঁ, খেলাতে লোকাল। হবে। একটু টাফনেস, আমরা টাফ পিরিয়ড পার করবো হয়তো, বা ক্লাবরা গোল মিস করবে, একটু হুম। ওই কোয়ালিটি থাকবে না, বাট এটা দেশের জন্য উপকার হবে। হ্যাঁ। তো আর তোমার ইন্টারন্যাশনালি, এটা তো সবাই প্রশ্ন করে, এই প্রশ্ন, মেসি না রোনাল্ডোর খেলা ভালো লাগে তোমার? রোনাল্ডো। রোনাল্ডো মেসি ভালো তো। মেসি ভালো তো। ভালো, ভালো, ভালো। আমি বিগ ফ্যান। ডিফেন্ডার কারকে পছন্দ তোমার? সার্জিও রামোস। সার্জিও রামোস, আচ্ছা। এখন সবার কিন্তু একটা ক্রেজ আছে যে হচ্ছে হলো রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনা যে খেলা নিয়ে, যে ধরো মনে করে আগে যেরকম একটা, আগে পার্সোনাল ভাবে আমিও রাত্রে 2টার দিকে এল ক্লাসিকো যখন হতো আমি দেখতাম। এখন কিন্তু আবার ওই হাইপটা আসতেছে এমবাপ্পে আসার পরে, পরে হ্যাঁ, তারপরে তোমার ভিনিসিয়াস চলে আসছে। ভিনিসিয়াস আসার পরে, তারপর বার্সেলোনায় তোমার হচ্ছে হলো, বার্সেলোনা টিমটা তো অনেক স্ট্রাগল করছে, তারপর আবার আবার সেট আবার করছে। করলো, হ্যাঁ। হ্যাঁ। তো ওই যে তোমাকে যে প্রশ্নটা করলাম, ক্লাব যদি ধরো মনে করলা যদি আবাহনী মোহামেডান যদি নিজেদের একাডেমি থেকে স্ট্রং করে, বার্সেলোনা কিন্তু কোনো ফাইন্যান্সিয়াল অবস্থা এত বাজে চলে গেছিল, হুম। কোনো অবস্থাই ছিল না। তো ওদের যদি, ওরা কিভাবে কামব্যাক করছে, ক্লাবের ওদের যে শেয়ার। স্ট্রাকচারটা হুম। আছে, যেভাবে যেমন পেড্রি বের হইছে, গাবি বের হইছে। তো একজন অনেক বড় একটা অ্যাঙ্কার বলছিল যে বার্সেলোনা কখনোই বিপদে পড়বে না, যত বিপদই পড়ুক এই টিকতে পারবে। একটা স্ট্রাকচারের জন্য ওরা সবসময় বেঁচে যাবে, সেটা হচ্ছিল ওদের ইউথ ক্লাবের হ্যাঁ, জন্য। একাডেমির জন্য। হ্যাঁ। তো আমাদের বাংলাদেশে আমার কাছে মনে হয় যে বাইরে যে পরিমাণ ইনভেস্ট করা লাগে, যে পরিমাণ খরচ, বাংলাদেশে কিন্তু অনেক কম এটা। অনেক ভাই, আপনি অনেক অনেক কম না? এটা অনেক কম। হ্যাঁ। তোমার আইডল কে? বাংলাদেশে না বাইরে ভাই? ওভারঅল বলো, সমস্যা নেই। একটা একটা বলো, বাংলাদেশে একটা বলো, বাইরে একটা বলো। ইন্টারন্যাশনাল ভাবে আমার ক্রিস্টিয়ানো রোনালদোকে অনেক তো লাগে। বললাই। এটা তো বলছি। এটা হ্যাঁ। আপনার একটু খারাপ লাগবে, এটা আমি জানি। আপনি মেসির বিগ ফ্যান। হ্যাঁ, আই নো। হ্যাঁ। বাট বাংলাদেশের ভিতরে আমার একটা সিনিয়র প্লেয়ার ছিল, হ্যাঁ। জুয়েল রানা ভাই। স্টপার খেলতো, হ্যাঁ? শুনছি, আমি নাম জানি, হ্যাঁ, নাম জানি। আমি ছোটবেলা থেকে ওনার খেলা দেখতাম। উনি যখন মোহামেডানে খেলতো, ওনার খেলা আমার কাছে সুপার ভালো ভালো লাগতো আরকি, এক কথায়। তোমাদের টিমে তো একটা একজন মানে অনেক নাম করা স্টপার আছে, নজরুল ভাই, হ্যাঁ। তাই না? ওনার থেকে কোনো টিপস পাও না তোমরা? না, উনি উনি যখন ছিল উনি বলতো। হ্যাঁ। উনি সবকিছু বলতো যে এটা এভাবে কর। আমার যেটা মানে ভালো ছিল না সেটা বলতো যে এটা এভাবে করলে তোর জন্য ভালো হবে আরকি। আমরা বাবলুকে ন্যাশনাল টিমে কবে দেখবো? ইনশাআল্লাহ দেখবেন নেক্সট। তোমার চিন্তা ভাবনা কি? আমার চিন্তা ভাবনা ভাই হচ্ছে আমি ইন্ডিয়ার জন্য তো আপনার প্রিপারেশন পুরোটাই নিয়ে নিছি। টিম অলরেডি এ করেছে। আমি নেক্সট ট্যুরে থাকতে চাই। ইনশাল্লাহ, ইনশাল্লাহ আমরা দোয়া করি যে বাবলু যেন অ্যাজ সুন অ্যাজ পসিবল ন্যাশনাল টিমে আসে ইনশাআল্লাহ। এবং বাংলাদেশকে
১-২ বছর না, আগামী ১০ বছর সার্ভ করে এবং আমাদের বাংলাদেশের জিতার পিছে যেন তোমার একটা অনেক বড় ভূমিকা থাকে। অনেক দোয়া রইলো বাবলু তোমার জন্য। তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি আসছো। তোমাকে বলছি তুমি অনেক ইজিলি রাজি হইছো। তোমাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আজকে আর কথা বাড়াবো না। তো গেস আজকে আর কথা বলাবো না। আজকে আমাদের সাথে ছিল বাবলু। ইনশাআল্লাহ সামনে আমাদের সাথে আরো এরকম বাবলুর মতো স্টাররা আসবে। আর আমি ভিডিও শেষ করার সময় সবসময় একটা কথা বলি যে দেশ সবার আগে এবং সবার আগে বাংলাদেশ।